ভিড়ের মাঝে মাথা নিচু করে হেঁটে চলা আরিয়ানকে দেখলে কেউ বলবে না এই ছেলেটি কোনো দিন রুখে দাঁড়াতে পারে। চারপাশের সবাই যখন নিজেদের হাত থেকে আগুন কিংবা বিদ্যুতের ঝলকানি দেখাচ্ছে, আরিয়ান তখন স্রেফ এক দর্শক। এই পৃথিবীতে অরা বা দৈব শক্তি সব, আর যার তা নেই সে জ্যান্ত লাশ। আরিয়ান প্রতিদিন স্কুলে মার খায়, রাস্তায় গালি শোনে, কিন্তু তার চোয়াল শক্ত থাকে। সে কাঁদে না, বরং রাতে নির্জন পাহাড়ে গিয়ে একটা গাছের গুড়িকে ঘুষি মারতে মারতে নিজের হাত রক্তাক্ত করে ফেলে। তার শরীরটা পাথরের মতো শক্ত হয়ে গেলেও ভেতরে ছিল এক বিশাল হাহাকার। একদিন বিকেলে বনের গভীরে একটা অদ্ভুত গুহার খোঁজ পায় সে। কৌতূহলবশত ঢুকতেই সে দেখে এক বিশাল কালো পাথর থেকে ধোঁয়া বের হচ্ছে। সে যখন পাথরটি স্পর্শ করে, হঠাৎ তার মনে হল হাজার হাজার সুই তার শরীরে একসাথে গেঁথে যাচ্ছে। তার শিরদাঁড়া দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। আরিয়ান যন্ত্রণায় চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে স্বর ফুটল না। সেই কালো পাথরটা তার বুকের ভেতর অদৃশ্য হয়ে গেল। কয়েক ঘণ্টা অচেতন থাকার পর যখন সে চোখ মেলল, তার শরীরটা আগের চেয়ে অনেক হালকা মনে হচ্ছিল, কিন্তু বাহ্যিক কোনো পরিবর্তন নেই। না আছে আগুন, না আছে আলো। পরদিন ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছাত্রটা যখন আরিয়ানের কলার ধরে তাকে দেয়ালে আছাড় মারল, তখন শুরু হলো আসল ম্যাজিক। আরিয়ান অনুভব করল সেই ছাত্রের শরীরের নীল বিদ্যুৎগুলো তার নিজের শরীরের দিকে টেনে আসছে। আরিয়ানের হাতে কোনো ব্যথা নেই, উল্টো সে এক আরাম অনুভব করছে। সেই ছাত্রের হাতের নীল আলো নিভে গেল, সে ফ্যাকাশে হয়ে পড়ে গেল মাটিতে। আরিয়ান নিজের হাতের দিকে তাকিয়ে দেখল তার শিরার ভেতর দিয়ে কালো রঙের এক আভা বয়ে যাচ্ছে। সে বুঝতে পারল সে কোনো শক্তি সৃষ্টি করতে না পারলেও অন্যের শক্তি শুষে নিয়ে তাকে নিথর করে দিতে পারে। এই প্রথম আরিয়ানের ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল। তার শান্ত চোখের গভীরে এখন এক মহাপ্রলয়ের সংকেত। সে বুঝতে পারল ক্ষমতার এই খেলায় সে কেবল প্রবেশ করেছে মাত্র। আরিয়ান বুঝতে পারল তার এই নতুন শক্তি বা ভয়েড একটি ক্ষুধার্ত দানবের মতো। সে যত বেশি শক্তির সংস্পর্শে আসে, তার শরীর তত বেশি চনমনে হয়ে ওঠে। কিন্তু এই শক্তি নিয়ন্ত্রণ করা সহজ ছিল না। মাঝরাতে যখন সে একা থাকত, তার মনে হতো তার ভেতরকার শূন্যতা চারপাশের বাতাসকেও শুষে নিতে চাইছে। সে দিনের পর দিন বনের গভীরে গিয়ে নিজেকে একা করে রাখত, যাতে দুর্ঘটনাবশত কারো ক্ষতি না হয়ে যায়। সে পাথরের ওপর হাত রেখে নিজের ভেতরের সেই কালো স্রোতটাকে শান্ত করার চেষ্টা করত। সে শিখেছিল কিভাবে নিজের অরাহীন শরীরটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে হয়। একদিন হঠাৎ শহরের উপকণ্ঠে একদল দস্যুর আক্রমণ ঘটে। এই দস্যুরা সাধারণ নয়, তারা প্রত্যেকেই ছিল নিষিদ্ধ ডার্ক অরা ব্যবহারকারী। পুরো গ্রাম যখন জ্বলছে, আরিয়ান তখন ধীর পায়ে এগিয়ে গেল দস্যুদের সর্দারের দিকে। সেই সর্দার যখন তার বিশাল কুড়াল দিয়ে বাতাসের ঝাপটায় আরিয়ানকে উড়িয়ে দিতে চাইল, আরিয়ান এক চুলও নড়ল না। সেই কুড়ালের সবটুকু তেজ আরিয়ানের শরীর মুহূর্তেই শুষে নিল। দস্যু সর্দার অবাক হয়ে দেখল তার হাতের অস্ত্রটি এক টুকরো সাধারণ লোহায় পরিণত হয়েছে। আরিয়ান কোনো মন্ত্র পড়ল না, কেবল সেই কুড়ালটি কেড়ে নিয়ে এক হাত দিয়ে তা মোটকে ভেঙে ফেলল। এই ঘটনার পর আরিয়ানের নাম চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করল। মানুষ তাকে শক্তির চোর বলে ডাকতে লাগল। কিন্তু আরিয়ান জানত আসল লড়াই এখনও শুরু হয়নি। একদিন তার কাছে এক রহস্যময় বৃদ্ধের আগমন ঘটে, যিনি দাবি করেন তিনি জানেন আরিয়ানের ভেতরে আসলে কি আছে। সেই বৃদ্ধের চোখ ছিল পাথরের মতো ধূসর। তিনি আরিয়ানকে বললেন, তুমি যা পেয়েছ তা কোনো আশীর্বাদ নয়, এটি একটি অভিশাপ। তুমি যত বেশি অন্যের শক্তি নেবে, তোমার নিজের আত্মা তত বেশি শূন্য হতে থাকবে। আরিয়ান প্রথমবারের মতো ভয় পেল। সে বুঝতে পারল সে কেবল একজন শক্তিশালী যোদ্ধা হওয়ার পথেই নেই, সে এক অন্ধকার পথে পা বাড়িয়েছে, যেখান থেকে ফেরার কোনো রাস্তা নেই। শহরের রাজকীয় স্টেডিয়ামে তখন বড় এক প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে। বিজয়ী পাবে সাম্রাজ্যের শ্রেষ্ঠ বীরের খেতাব। আরিয়ান জানত তার শক্তির পূর্ণ ক্ষমতা পরীক্ষা করার এটাই সেরা সুযোগ। সে তার ছেঁড়া চাদরে মুখ ঢেকে স্টেডিয়ামের ভিড়ের মাঝে মিশে গেল। তার সামনে এখন কয়েক হাজার শক্তিশালী প্রতিযোগী, আর তার পেছনে সেই রহস্যময় বৃদ্ধের সতর্কবাণী। যুদ্ধের দামামা বেজে উঠল, আর আরিয়ান প্রথম ধাপের লড়াইয়ের জন্য রিংয়ের দিকে পা বাড়াল। তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে স্টেডিয়ামের তাপমাত্রা যেন একটু একটু করে কমতে শুরু করল। টুর্নামেন্টের বিশাল রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে আরিয়ান চারপাশে তাকালে কেবল হিংস্র আর অহংকারী চোখ দেখতে পায়।
তার প্রথম প্রতিপক্ষ ছিল ব্লাড ফ্লেম গিল্ডের এক জাদুকর, যার প্রতিটি নিঃশ্বাসের সাথে আগুন ঝরছিল। গ্যালারি থেকে হাজার হাজার মানুষ চিৎকার করছিল আরিয়ানকে তুচ্ছ করে, কারণ তার শরীর থেকে কোনো শক্তির আভা বেরোচ্ছিল না। জাদুকরটি যখন তার 2 হাত মিলিয়ে এক বিশাল আগুনের ড্র্যাগন আরিয়ানের দিকে ছুড়ে দিল, পুরো স্টেডিয়াম তখন উত্তাপে কাঁপছিল। কিন্তু আরিয়ান নড়ল না। সে তার চোখ বন্ধ করে কেবল বুক পেতে দিল। আগুনের সেই বিশাল ড্রাগনটি আরিয়ানের বুকে আঘাত করার সাথে সাথেই অদ্ভুত এক দৃশ্য দেখা গেল। আগুন আরিয়ানকে পোড়ানোর বদলে তার শরীরের চারপাশে পেঁচাতে শুরু করল এবং মুহূর্তের মধ্যে তার চামড়ার ভেতরে মিলিয়ে গেল। আরিয়ান চোখ খুলল। তার মণি দুটো তখন আগুনের মতো টকটকে লাল হয়ে জ্বলছে। সে প্রথমবার অনুভব করল অন্যের শক্তিকে কেবল শুষে নেওয়া নয়, সেটাকে নিজের ভেতরে ধরে রেখে ব্যবহার করাও সম্ভব। সে তার হাতের তালু সোজা করতেই সেখান থেকে সেই একই ড্র্যাগন আরও দ্বিগুণ শক্তিতে বেরিয়ে গেল। এক নিমেষেই সেই জাদুকর রিংয়ের বাইরে ছিটকে পড়ল। পুরো স্টেডিয়ামে তখন পিন-পতন নীরবতা। কেউ বিশ্বাস করতে পারছিল না একজন পাওয়ারলেস ছেলে কিভাবে এই অসাধ্য সাধন করল। লড়াই শেষে আরিয়ান যখন ড্রেসিং রুমে ফিরে এলো, সে দেখল তার হাতের চামড়া ফেটে রক্ত বেরোচ্ছে। সে বুঝতে পারল তার শরীর এখনও এই বিশাল পরিমাণ শক্তি ধরে রাখার জন্য তৈরি নয়। ঠিক সেই মুহূর্তে ছায়া থেকে বেরিয়ে এলো সেই রহস্যময় বৃদ্ধ। তিনি মৃদু হেসে বললেন, অন্যের আগুন দিয়ে তুমি নিজেকে আলোকিত করতে পারবে না আরিয়ান। ওটা তোমাকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেবে। যদি সত্যি অপরাজেয় হতে চাও, তবে তোমাকে শূন্যতা বা ভয়েডের আসল রহস্য বুঝতে হবে। আরিয়ান যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জিজ্ঞেস করল, কি সেই রহস্য? বৃদ্ধ কেবল একটি কথা বলে অন্ধকারে মিলিয়ে গেলেন, শক্তির পেছনে ছুটো না, বরং শক্তির উৎসকে নিজের ভেতর বিলীন করে দাও। সেই রাত থেকে আরিয়ানের প্রশিক্ষণ বদলে গেল। সে আর পেশি বাড়াতে নয়, বরং নিজের মনকে শান্ত করতে শিখল। সে বুঝতে পারল তার শরীরটা একটা পাত্রের মতো। যদি সে পাত্রটা পূর্ণ করে রাখে, তবে নতুন কিছু নিতে পারবে না। তাকে সব সময় শূন্য থাকতে হবে। এই উপলব্ধির পর আরিয়ানের শরীরের ভাষা বদলে গেল। সে এখন আর প্রতিপক্ষকে আঘাত করার জন্য অপেক্ষা করে না, বরং তার উপস্থিতিতেই প্রতিপক্ষের শক্তি ধীরে ধীরে ফুরিয়ে যেতে থাকে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এগিয়ে আসছে, আর তার সামনে এখন দাঁড়িয়ে আছে সাম্রাজ্যের রাজপুত্র, যার হাতে রয়েছে এক পবিত্র তলোয়ার। এই তলোয়ারের শক্তি শুষে নেওয়া তার জন্য আত্মঘাতী হতে পারে, কিন্তু তার ফেরার কোনো পথ নেই। সে তার রক্তাক্ত হাত দুটো মুঠো করে রিংয়ের দিকে এগিয়ে চলল।